ভূতেশ্বরের গল্পের আসরে আজ আবার হাজির হয়েছি একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। আজকের গল্প সুব্রত দাসের কলমে কুসুমতলির পিশাচ। গল্পের সূত্রধর আমি শুকতারা, আর গল্প পাঠে স্বয়ং ভূতেশ্বর। আজকের গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো এবার গল্পটা শুনে আসা যাক। হারাধন, ওই হারাধন, বাড়িতে আছিস? রাতের বেলা হঠাৎ কারো চিৎকারে ঘুম ভাঙে হারাধনের। সে ঘুমের ঘোরে জবাব দিল, কে কে এত রাতে ডাকছে আমারে? বাইরে থেকে সজোরে চিৎকার ভেসে আসে। একটা বয়স্ক পুরুষালী কণ্ঠস্বর থেকে উচ্চারিত হচ্ছে, এই, আমি প্রশান্ত বড়ামানিক, এই কুসুমতলির মোড়ল। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় তো। কথাটা শুনে ধরফর করে উঠে পড়ে হারাধন। সারাদিন পরিশ্রম করে একটু আগে শুয়েছিল, আর এই মধ্যরাত্রে মোড়ল তাকে যে কি জন্যে ডাকছে সেটাই সে ভাবছে। ভাবতে ভাবতে আবার মোড়লের কণ্ঠস্বর ভেসে আসলো, এরে, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? আজ্ঞে আসতাছি কর্তা। কথাটা বলেই হারাধন তাড়াতাড়ি এসে তার ঘরের দরজা খুলে দেয়। বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখতে পারে প্রশান্ত পরামানিক সামনেই দাঁড়িয়ে আছে। অন্ধকার থাকায় তার মুখটা ভালো করে দেখা যায় না, তবুও তার স্থূল হাতির মতো শরীরের অবয়ব দেখে বোঝা যায় সামনে যে দাঁড়িয়ে আছে তিনি সত্যি এই গ্রামের মোড়ল প্রশান্ত পরামানিক। তাই হারাধন মৃদুকণ্ঠে বলল, বসুন কর্তা। না না, বসার এখন সময় নেই, একটা জরুরি কাজের জন্য এসেছি। বলছি যে তোর ভ্যানটা ঠিক আছে তো? এখন তোকে একবার কুসুমতলির হাসপাতালে যেতে হবে। সেখান থেকে খবর এসেছে আমাদের গ্রামের রহমান মারা গিয়েছে, তারই লাশটা আনতে হবে। গতকাল কলেরা রোগে হাসপাতালে ভর্তি হয়েছিল, বেচারার বাঁচল না, মরেই গেল। ওর বউ আমার কাছে এসেছিল, বলল, কর্তা, আমার স্বামী তো আর নেই, আর বাড়িতেও আর কোনো পুরুষ নেই। আমি একা একটা মেয়ে মানুষ, কি করে বলুন তো? আপনি যদি দয়া করে ওনারে বাড়ি আনার ব্যবস্থা করে দেন তো খুব উপকৃত হতাম। আমারও দয়ার শরীর, আমিও না করতে পারিনি, তাই তোকে বিরক্ত করতে এলাম। এরে, যাবি তো রহমানকে আনতে? কিন্তু কর্তা, এত রাত্রে? কোথায় আর রাত হয়েছে, মাত্র 11:30 বাজে। তোর তো বউ বাচ্চা নেই, তাহলে তোর আর কিসের এত ভাবনা? যা, ওই অভাগীর স্বামীটাকে এনে দিয়ে একটু উপকার কর। এই কুসুমতলির গ্রাম থেকে হাসপাতালের দূরত্ব অনেকখানি বলা যেতে পারে। ভ্যানে যেতে ঘন্টা দুয়েক মতো সময় লাগে। এখন লাশ আনতে গেলে আজকে রাতে আর তার ঘুমানো হবে না। তবুও মোড়লের কথা ফেলা মানে তাকে অপমান করা। আর জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করার মতো দুঃসাহস তার নেই। এমনিও মোড়ল লোকটা খুব একটা সুবিধার নয়। তার কথা যে না শোনে তার কখনো ভালো হয় না। তিনি তাকে কোনো না কোনোভাবে অতিষ্ঠ করেই ছাড়বে। তাই হারাধনের সাহস হয় না তার কথার উপরে কিছু বলার। তাই সে সম্মতি জানিয়ে বলল, আজ্ঞে কর্তা, আমি এখনই জামাটা গায়ে দিয়ে বের হইতাছি, আপনি কোনো চিন্তা করবেন নি। বেশ, সাবধানে যাস। আর রহমানকর বাড়িতে পৌঁছে দিয়ে আমার সাথে একবার দেখা করিস। সে যত রাতই হোক না কেন, তোর জন্য অপেক্ষায় থাকব। আজ্ঞে কর্তা, আমি ঠিক দেখা করব নি। এবার আপনি ঘরে ফিরা যান, আমি বাকিটা দেখতাছি। হারাধন জবাব দিতেই মোড়ল আর দাঁড়ালো না। তখনই দানবের মতো অন্ধকারের মধ্যে পা ফেলে ফেলে সামনের দিকে এগিয়ে গেল।
আরাধনার সময় নষ্ট করে না। তখনই সে একটা জামা গায়ে দিয়ে তার ভ্যানে একটা লণ্ঠন বেঁধে নেয়। তারপর ভ্যানে চেপে বসে। মধ্যরাতে অন্ধকার পথ ধরে সে হাসপাতালের দিকে বেরিয়ে পড়ে। কুসুমতলী গ্রাম ছবির মতোই সুন্দর। চারপাশে সবুজ গাছপালা, নদ নদী সব কিছুই আছে। সরকারের সাহায্যে স্কুল, হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। রাস্তাটা খুব তাড়াতাড়ি হবে, সবাই সেই চেষ্টাই করছে। সবার সাথে হারাধনও এই গ্রামেই বেড়ে উঠেছে। এখন তার বয়স 20-র একটু বেশি হবে। কালো, শীর্ণকায়, রোগা পাতলা শরীর। জন্মের আগেই মাকে হারিয়েছে। তার বয়স যখন 15 হয় তখন তার বাপটাকেও হারায়। তারপর থেকে বাপের রেখে যাওয়া ভ্যানটা তার আয় রোজগারের একমাত্র পন্থা হয়ে উঠেছে। আর সেই থেকে এই পর্যন্ত সে একাই সংগ্রাম করে চলেছে। রহমানকেও সে চেনে, এই গ্রামের লোক। সম্পর্কে তাকে সে কাকা বলে ডাকত। ভালো পরিচয় ছিল। তার বয়স 30-এর কাছাকাছি, বিবাহিত। তার বউ ফরিদা এই গ্রামের সেরা সুন্দরীদের মধ্যে একজন। এখনো বাচ্চা কাচ্চা হয়নি, বয়স তার 20-22 হবে। গ্রামের সবাই তার রূপের প্রশংসা করে। তাছাড়া তার চরিত্র নিয়ে নানা রকম কানাঘুষা শোনা যায়। তবে রহমান জাবদালো, কাউকে তাদের ধারের কাছে ঘেঁষতে দেয় না। কিন্তু 2 দিন আগে রহমান খুব অসুস্থ হয়ে পড়ে। সে কথা হারাধনও জানতে পারে। সেও দুঃখও প্রকাশ করেছিল, কিন্তু কখনো ভাবতে পারেনি যে সে এত অল্প বয়সে মারা যাবে, আর তার লাশ হারাধনকেই নিয়ে আসতে হবে। কথাটা ভেবেই অদ্ভুত মন খারাপ জেঁকে বসে হারাধনের মনে। তবুও ভ্যানে প্যাডেল করে চলেছে। আর কথাগুলো ভাবতে ভাবতে রাস্তার মাঝামাঝি চলে এসেছে। চারপাশে অন্ধকার, মাঠের মধ্যে দিয়ে মেঠো পথ, আর সেই পথে হাঁটু পর্যন্ত ধুলো। যতদিন না বৃষ্টি হচ্ছে ততদিন আর এই ধুলো কমবে না। বেশ কষ্টও হচ্ছে এই অবস্থায় ভ্যান চালাতে। তবুও সে থামে না। ভ্যানের নিচে বাঁধা হেরিকেনের মৃদু আলোতে পথ দেখে সামনে এগিয়ে চলেছে। 2 ধারে ছোট্ট গাছপালা। দূর থেকে রাতের শিয়ালেরা একসাথে ডেকে উঠছে। আজকের রাতের অন্ধকারটা যেন অন্য দিনের তুলনায় বড্ড বেশি গাঢ়। আকাশের তারাগুলো যেন কোনো কারণে অন্ধকারে ডুব দিয়েছে। হারাধন এই গরমে ঘামতে ঘামতে এগিয়ে যাচ্ছে। বড় বড় দম নিচ্ছে। কিছু দূর যেতেই মাঠে 3 রাস্তা। সেখান থেকে ডানে মোড় নিলে হাসপাতাল পড়বে। তাই হারাধন জোরে জোরে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। মোড়ের সামনে আসতেই হঠাৎ করেই হারাধনের মনে হয় কেউ পেছন থেকে দৌড়ে ভ্যানে উঠল। ভ্যানে ওঠার একটা ঝাঁকি সে অনুভব করল। তখনই পেছনে তাকায়, কিন্তু পেছনে কিছুই নেই, ফাঁকা। সে নিজের মনেই বলতে লাগলো, কি হইল ব্যাপারখানা? মনে হইল কেউ ভ্যানে উঠল, এখন আর কেউ নাই কেন? মনের ভুল নাই তো? হইতেও পারে, রহমান কাকারে নিয়ে চিন্তা করছিলাম, তাই হয়তো এমন মনে হইল। না, আর সময় নষ্ট করন যাইব না, এখনই পৌঁছাইতে হইব। কাজ শেষে আবার লাশ নিয়ে ফিরতেও হইবে। কথাটা বলতে বলতেই হারাধন তার ভ্যানের গতি বাড়ায়, আর কোনো দিকে তাকায় না। হারাধন কুসুমতলীর হাসপাতালে যখন পৌঁছায় তখন রাত প্রায় 2টো বাজে। হাসপাতালের মধ্যে গিয়ে রহমানের নাম বলতেই হাসপাতালের লোকেরা রহমানের লাশটা হারাধনের ভ্যানে তুলে দেয়। সে একবার রহমানের মুখটা দেখেছে, চোখ বন্ধ, ঠোঁটজোড়া কালো হয়ে গিয়েছে, মুখে অদ্ভুত একটা কষ্টের ছাপ। মানুষ মরার পরে তাদের মুখের উপর এমন কষ্টের ছাপ ফুটে ওঠে,
সেটা সে তার বাবার বেলাতেও দেখেছিল। আরাধনা সময় নষ্ট করে না, তখনই সাদা কাপড়ে মোড়ানো লাশটাকে ভ্যানে দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেয়। সব কিছু গোছগাছ শেষ করে তখনই রাস্তায় উঠে পড়ে। এখন চৈত্র মাসের কালো রাত, তার উপরে প্রচণ্ড গরম পড়েছে। আকাশে মেঘও জমেছে, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। আরাধনের ছোট্ট হ্যারিকেন ভ্যানের নিচে বাঁধা আছে, তার মৃদুমন্দ আলোতে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। আর তার ভ্যানের পেছনে সাদা কাপড় জড়িয়ে বেঁধে রাখা আছে রহমানের মৃত শরীর। হালকা কোনো ধাক্কা লাগলেই তখনই হারাধনের চোখ চলে যাচ্ছে সেদিকে। মাঝে মাঝে বুকটা কেঁপে উঠছে, গা শিরশির করে উঠছে। সে চেষ্টা করছে সেদিকে কোনো খেয়াল না দেওয়ার জন্য, তবে পারছে না। বারবার সেদিকেই চোখ যাচ্ছে। এই গরমে হাঁপাতে হাঁপাতে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে হারাধন। যে করেই হোক তাকে এই লাশটাকে রহমানের বউয়ের কাছে পৌঁছে দিতে হবে, না হলে মোড়লের কোন কুদৃষ্টি তার উপর পড়বে তার ঠিক নেই। এদিকে গায়ের ঘামে জামা ভিজে গিয়েছে, তবুও তার বিরাম নেই। সে চলমান ইঞ্জিনের গতিতে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। কতদূর এসেছে অন্ধকারে ঠাউর করতে পারছে না হারাধন। তবে পথের মধ্যে দূরের বট গাছটা চোখে পড়তেই নিজের মুখেই বলে উঠল, যাক, অনেকখানি চইলা আইছি। এইভাবে চালাইলে আর ঘন্টা খানেকের মধ্যে পৌঁছাইয়া যাব। কথাটা বলে হারাধন তার ভ্যানের গতি বাড়ায়। তবে কিছু দূর সামনে আসতেই তার অদ্ভুত একটা অনুভূতি হয়। তার মনে হতে থাকে ভ্যানটা ক্রমশ ভারী হয়ে আসছে। মনে হচ্ছে পেছন থেকে কেউ সর্বশক্তি দিয়ে টেনে ধরেছে, তাকে সামনে যেতে দেবে না। তার ভ্যান টানতে রীতিমতো কষ্ট হচ্ছে। আর তখনই সে পেছনে ফিরে তাকায়, কিন্তু পেছনে অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সে বুঝতে পারে না কে ভ্যান টানলো। মনের ভুল মনে করে আবার সে ভ্যানে প্যাডেল করতে থাকে। তবে এবার একটু সামনে আসতেই তার মনে হতে থাকে ঘাড়ের গোড়ায় একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। আর ক্রমশ পেছনের ভারটা বাড়তে থাকে, যেন তার ভ্যানের পেছনে একসাথে ৩-৪ জন ব্যক্তি বসে আছে। তাদের শরীরের ভারে তার ভ্যান টানতে রীতিমতো দম বেরিয়ে যাচ্ছে। হারাধন তবুও সেদিকে খেয়াল করে না। তার মনের মধ্যে কেউ যেন বলে যায় পেছনে তাকালে কিছু দেখতে পারবে, যা মোটেও স্বাভাবিক কিছু নয়। তাই সে আর পেছনে তাকাতে পারে না, বরং শরীরের সর্বশক্তি সঞ্চয় করে ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছে। যার পাশে গাঢ় অন্ধকার, গুমোট গরমে তার দম বন্ধ হয়ে আসছে। কোথাও কোনো মানুষ নেই যে তাকে সাহায্য করতে বলবে। তার উপরে একটা মরা লাশ তার ভ্যানের উপরে রাখা আছে, সেটা ভেবেই তার মনটা আরও বেশি খটমট করছে। আর ততই মনে হচ্ছে আর ঘাড়ের পেছনে ঠান্ডা নিঃশ্বাসের রেশটা ক্রমশ বেড়েই চলেছে। আরাধন ভ্যানটা নিয়ে বটগাছের একদম কাছে এসেছে। আর তখনই প্যাডেল করতে গিয়ে ভ্যানের চেন খুলে যায়। অজানা ভয়ে বুকের ভেতর ঠান্ডা হয়ে যায়, সারা শরীর ভার হয়ে যায়। বিরক্ত হয়ে সে তখনই বলল, এখনই চেন পরনের সময় হইল? এখনো তো অনেকটা পথ বাকি। আকাশ এবার মেঘ কালো হইছে, তারাও দেখা যাইতেছে না। না জানি আবার কখন বৃষ্টি আইসা পড়ে। কথাটা ভেবেই হারাধন তখনই ভ্যান থেকে নামে। হ্যারিকেনের মৃদু আলোতে সে তার ভ্যানের চেন তুলতে থাকে। তবে চেন তুলতে তুলতে সে একটা জিনিস লক্ষ্য করল, তার ভ্যানটা যেন হঠাৎ করেই কয়েকবার নড়ে উঠল। সে মাথা তুলে রহমানের লাশটা দেখে নেয়, সেটা ঠিকভাবেই বাঁধা আছে।
তবে এমনটা হলো কেন? হারাধন একটা দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে বলল, লাশটা যখন ঠিক আছে তখনও তো চিন্তা করণের কিছুই নাই। তাই হারাধন আর কোনো চিন্তা করে না। তখনই ভ্যানের চেনটা তুলে ভ্যানে উঠে বসে। প্যাডেল চাপতেই ভ্যান আবার চালু হয়। বটগাছ ছাড়াতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়। খুব জোরে নয়, শিয়াল খেদানো বৃষ্টির মতো অতি সামান্য ফ্যাসফ্যাসে বৃষ্টি হচ্ছে। তবে এই জলে রাতের বেলা ভিজলে ঠান্ডা লাগার ভয় আছে। হারাধন এখন কি করবে তাই ভাবতে থাকে। আশেপাশে কোথাও তো দাঁড়ানোর মতো জায়গা নেই। তবে কি এই অবস্থায় যাবে? কথাটা ভাবা মাত্র সে মনে মনে ঠিক করে নেয়, এই বর্ষার মধ্যে কোথাও সে দাঁড়াবে না। সোজা ভ্যান নিয়ে রহমানের বাড়িতে গিয়ে উপস্থিত হবে। তাই সে সজোরে প্যাডেল করতে থাকে। আর মিনিট কুড়ির মধ্যেই হারাধন গ্রামের মধ্যে প্রবেশ করবে। আর তখনই ঘটে একটা ভয়াবহ কাণ্ড। আকাশ পাতাল কেঁপে ওঠে। হারাধন ভ্যানে প্যাডেল করতে যাবে, আর তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করে। সেই স্পর্শটা এত ঠান্ডা যে হারাধনের সারা শরীর কেঁপে ওঠে। সাথে সাথে একটা ঘের ঘেরে কণ্ঠস্বর পেছন থেকে ভেসে আসে। হারাধন, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এত রাত্রে কোথায় নিয়ে যাচ্ছিস? কথাটা শোনা মাত্র হারাধনের বুকের ভেতর থেকে যেন হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসে। ভয়ে সারা শরীর কেঁপে ওঠে। ঘাড় গড়িয়ে যে পেছনে তাকাবে সেই সাহস সে করতে পারছে না। তবে ভয়র্ত কণ্ঠে কোনো ক্রমে সে বলল, এডাই কথা কইছে পেছন থাইকা। আর তখনই পেছন থেকে বিদঘুটে একটা হাসির শব্দ ভেসে আসে। হাসতে হাসতে সে বলতে লাগলো, আমারে চিনতে পারছিস না? আমি তোর রহমান কাকা। একবার পেছনে তাকিয়ে দেখ। কথাটা শোনা মাত্র হারাধন পেছনে তাকায়। অন্ধকারের মধ্যেও সে যা দেখতে পারে তা দেখে বুকটা কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়। কি দেখছে সে? এ কোন বিভীষিকা! তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়। তার চোখ কান কোনো কিছুই নেই। চোখের স্থানে ফাঁকা জায়গা। টাটকা রক্ত বাইরে বেরিয়ে আসছে। কপালে সেলাই ফেরে হা হয়ে গিয়েছে। বুকের ভেতর যে ফাড়াই করে বাঁধা ছিল সেটাও খুলে উন্মুক্ত হয়ে আছে। তার ভেতরে জমাট বাঁধা অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না। তবে একটা বিক্ষিপ্ত উন্মুক্ত মরা লাশ তার ঘাড়ে হাত দিয়ে বসে কথা বলছে। এটা দেখে আর হারাধন সহ্য করতে পারে না। তার কোমল স্নায়ু আর নিতে পারে না। তখনই চিৎকার করে ওঠে। সাথে সাথে সেখানেই জ্ঞান হারায়। গ্রামের মোড়ল প্রশান্ত পরামানি। সে রাতের বেলা ঘরের বাতি নিভিয়ে শুয়েছিল। সে তার ঘরে একাই থাকে। বউ বাচ্চা অন্য ঘরে থাকে। বউয়ের সদ্য তৃতীয় বাচ্চা হয়েছে, তাই তার কান্নার শব্দে ঘুমে যাতে কোনো ব্যাঘাত না হয়, তাই তার সন্তানের জন্মের পর থেকে সে একাই একটা ঘরে থাকে। তাছাড়াও একা থাকলে অন্য কাউকে ঘরে আনতে তার বড্ড সুবিধা হয়, তাই তিনি একাই থাকে রাতের বেলা। বৃষ্টির কারণে চারপাশ ঠান্ডা হয়েছে।
প্রশান্ত পরামানিকের ঘুমটাও জমিয়ে এসেছে। তিনি গায়ে একটা কাঁথা জড়িয়ে শুয়ে আছে। বাইরে মৃদুমন্দ বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। তার আলোতে চারপাশ পরিষ্কার হয়ে উঠছে। তবে প্রশান্ত পরামানিক ঘুমাতে ঘুমাতে হঠাৎ করেই অনুভব করতে পারে তার মুখের উপর কোনো তরল যেন টপ টপ করে পড়ছে। সাথে একটা পচা দুর্গন্ধে চারপাশটা ভরে উঠেছে। দম নিতে রীতিমতো কষ্ট হচ্ছে, যার কারণে তার ঘুমটাও ভেঙে যায়। ঘুমটা ভাঙতে তিনি সামনে তাকায়। অন্ধকারের মধ্যে দেখতে পারে সামনে একটা গাঢ় অন্ধকার জমাট বেঁধে আছে। অবয়বটা কেমন জানি মানুষের মতো। তিনি ঘুম জড়ানো গলায় বলল, এ এ দাঁড়িয়ে আছে সামনে। অন্ধকারের মধ্যে থেকে অদ্ভুত কণ্ঠের জবাব ভেসে আসে, মোড়ল মশাই, আমি এসেছি গো, আমি। আমাকে তুমি কি চিনতে পারছো না? কণ্ঠস্বরটা শুনে প্রশান্ত পরামানিকের বুকটা কেঁপে ওঠে। ভয়ে গলা শুকিয়ে যায়। এমন ঘের ঘেরে কারোর কণ্ঠস্বর করে হতে পারে? এটা কে, মানুষ না অন্য কিছু? কথাটা ভাবতেই ভয়টারও বেড়ে যায়। তিনি কাঁপা কাঁপা গলায় বলল, আমি কে? তোমার নাম কি? আর তুমি এই বন্ধ ঘরের মধ্যে এলে কিভাবে? হঠাৎ করে একটা বীভৎস হাসির শব্দ সারা ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। এই বীভৎস সেই অট্টহাসি, যে শুনবে তার হৃদয় ভয়ে থমকে যাবে। সেই বীভৎস হাসির মধ্যে থেকে ভয়ঙ্কর কণ্ঠস্বর আবার ভেসে আসলো, মোড়ল মশাই, আমি রহমান। আমাকে কি চিনতে পারছেন না? ভালো করে তাকান তো আমার দিকে। কথাটা শুনে প্রশান্ত পরামানিকের ভয়ে সারা শরীর জমে যায়। সে কি বলবে বুঝতে পারছে না। একজন মরে যাওয়া মানুষ তার ঘরের ভেতরে আর সামনে দাঁড়িয়ে আছে। কথাটা ভাবতেই গলা শুকিয়ে যায়। তিনি কাঁপা কাঁপা গলায় বলল, মানে মরা মানুষ কিভাবে আমার ঘরে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারে? কথাটা বলে তিনি অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। আর তখনই বীভৎস হাসি চারপাশে ঘুরে ফিরে বেড়াতে থাকে। আর তখনই হঠাৎ করেই বিদ্যুৎ চমকে ওঠে। বিদ্যুতের ঝলকানি জানালা দিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি যা দেখতে পারেন তা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। শরীরে কোনো বল নেই, মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করতে পারে না। তিনি এই এক ঝলকে দেখেছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষ নয়, একটা নরপিশাচ, যার কোনো চোখ নেই। মুখের ফাঁক দিয়ে রাশি রাশি বড় বড় দাঁত বাহিরে বেরিয়ে আছে। বুকের কাছটা খালি, যেন কেউ ধারালো কিছু দিয়ে চিড়ে দিয়েছে। সেখানে কোনো নাড়ি ভুঁড়ি নেই। শরীর থেকে কালো রক্ত গলে গলে পড়ছে। এমন বীভৎস মূর্তি দেখে প্রশান্ত পরামানিকের দেহ আত্মারাম ছাড়া হয়ে যায়। তিনি বলে উঠল, এ চাই তোর এখানে? কেন এসেছিস আমার কাছে? তোকে চাই, তোকে শেষ করতে চাই। কথাটা বলতেই সেই বিভীষিকা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রশান্ত পরামানিক বিছানা থেকে নেমে পালাতে চাইছে, কিন্তু এক বিন্দু নড়তে পারছে না। তিনি জড়বস্তুর মতো বিছানার উপরে পড়ে আছে। আর তখনই ওই নরপিশাচ মোড়লের একদম কাছে চলে যায়।
তার ঠান্ডা শীতল হাত দুটো দিয়ে মোড়লের বক্ষ বরাবর তার নখরযুক্ত ধারালো হাতটা বসিয়ে দেয়। আর এর সাথে সাথে একটা হাসি চারপাশে প্রতিধ্বনিত হতে থাকে। হাতটা বুক বরাবর প্রবেশ করতেই অসহনীয় ব্যথায় কুঁকড়ে ওঠে প্রশান্ত পরামানিক। ব্যথায় তার মুখ দিয়ে চিৎকার নির্গত হচ্ছে, তবে সেই চিৎকার কোনোভাবেই চার দেওয়ালের ওপাশে যাচ্ছে না। আর তখনই ওই পিশাচ হৃৎপিণ্ড ধরে একটা টান দেয়। সাথে সাথেই মোড়ল ক্যাত করে ওঠে। তার মুখ দিয়ে রক্তবমি হতে থাকে। ক্রমশ তার চারপাশে অন্ধকার নেমে আসে। এদিকে রহমানের পিশাচ আনন্দে হাসতে থাকে, নৃত্য করতে থাকে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠতেই সে ঘরের মধ্য থেকে অদৃশ্য হয়ে যায়। মাঝরাত পর্যন্ত কান্না করতে করতে কখন যে ফরিদার চোখ লেগে গিয়েছে তার ঠিক নেই। তাদের বাড়ি মাঠের কাছাকাছি। তার স্বামীকে রাতের মধ্যেই আনার কথা ছিল। গ্রামের যে কজন ছিল তারা বৃষ্টি আসা দেখেই বাড়ি ফিরে গিয়েছে। বাইরে এখনো টুপটাপ করে বৃষ্টি হচ্ছে। খড়ের চালের ঘরে ফরিদা শুয়ে আছে। হঠাৎ করেই ঘরের চালা ফুটো হয়ে তার চোখে মুখে বৃষ্টির জল পড়ে। সাথে সাথেই তার ঘুম ভেঙে যায়। চারপাশে অন্ধকার। লণ্ঠনের আলো অনেক আগে নিভে গিয়েছে। তাই সে অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে লণ্ঠনটা খোঁজার চেষ্টা করতে থাকে। তবে কোনো ঠান্ডা কিছুতে হাত লাগতেই তার সারা শরীর কেঁপে উঠল। সামনের দিকে তাকায়। একটা অন্ধকার অবয়ব ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। অদ্ভুত হিংস্র গর্জন শুনতে পারছে, যেন সামনেই কোনো শিকারী নেকড়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। এদিকে অন্ধকারের মধ্যে চোখ ধাঁধিয়ে এসেছে ফরিদার। সামনে তাকাতেই সে বুঝতে পারে সামনে যে দাঁড়িয়ে আছে সেটা একটা মানুষের অবয়ব। তাই সে মৃদু কণ্ঠে বলল, কে কে দাঁড়িয়ে আছিস সামনে? সামনে থেকে অদ্ভুত গোঙানির মতো একটা শব্দ ভেসে আসে। সে বলল, আমি। আমাকে কি তুমি চিনতে পারছো না? কথাটা শোনা মাত্র ফরিদা চমকে ওঠে। ভয়ে বুকটা কেঁপে ওঠে। এই কণ্ঠটা যে তার খুব চেনা। তাই সে বলল, তুমি তুমি এখানে আসলে কিভাবে? আর তুমি তো মারা গিয়েছো, তাহলে কথা বলছো কেমন করে? সামনে থেকে বলে উঠল, তুমি কেন করলে আমার সাথে এমন? আমি কি এমন দোষ করেছিলাম ফরিদা যে তুমি আমাকে এই শাস্তি দিলে? আমি আমি কি করেছি? তুমি এসব কি বলছো? তুমি কি করেছো জানো না? না জেনেও তুমি স্বীকার করছো না। হঠাৎ করেই ফরিদা কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে সে বলল, দেখো, আমি আমি কিচ্ছু করিনি। যা করেছে ওই মোড়ল করেছে। উনি আমাকে। কথাটা বলতে গিয়েও বলতে পারে না ফরিদা। আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলতে লাগলো, ওই মোড়লকেও তার পাপের শাস্তি দিয়েছি। তবে তুই কেন অর্থের লোভে তার সাথে সম্পর্কে জড়ালি? আমি কি তোকে কোনো অংশে কম রেখেছিলাম? তুই কেন নিজের হাতে আমাকে শেষ করলি? জানি না, আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছি। অর্থের লোভে আমি এই পাপ কাজ করেছি। মোড়ল বলেছিল তোমাকে পথের মাঝ থেকে সরিয়ে দিলে তিনি আমাকে বিয়ে করবে, রাজরানী করে রাখবে, সোনা দানায় ভরিয়ে রাখবে।
আর আর আমি সেই লোভে এই অন্যায় করে ফেলেছি। কথাটা শুনেই রহমানের বিভীষিকা শব্দ করে হেসে উঠল। তার হাসিতে সারা ঘর যেন কেঁপে উঠল। তার সাথে সাথে ফরিদাও যেন ভয় পেয়ে চুপসে গেল। রহমান বলতে শুরু করলো, তোরে আমি এত আদর সোহাগ ভালোবাসা দিয়ে ঘরের রানী করে রেখেছিলাম, আর তুই পরপুরুষের সাথে থেকে দিনের পর দিন আমারে ঠকিয়েছিস। শেষে লোভের বশে আমাকেই হত্যা করলি, আর সবাইকে বললি আমি কলেরা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। এত কিছুর পরও তোকে যদি আমি কিছু না করেই ছেড়ে দিই, বিধাতাও তা মানবে না। তাই আমি তোকে নিজের হাতে শেষ করব। ফরিদা ভয়ে জমে যায়। সে যে পাপ করেছে তা যেন এখন ভালো করেই বুঝতে পারছে। তবে বেলা শেষে বুঝে কোনো লাভ নেই। তার পাপের শাস্তি সামনের ওই পিশাচটা ঠিকই দেবে। তবে সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করো, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে কি করে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আমাকে ক্ষমা করো। না, একদমই না। আমি তোকে নিজের হাতে শেষ করব। কথাটা বলতেই ঘরের মধ্যে কোথা থেকে এক ঝলক মৃদু ঝলকানির মতো আলো ভেতরে আসে। আর তাতেই ফরিদা দেখতে পারে তার সামনে যে পুরুষ দাঁড়িয়ে আছে সেটা তার স্বাভাবিক স্বামী রহমান নয়। একটা চোখহীন, শরীর ফাড়া, ভয়ঙ্কর দন্ত বিশিষ্ট একটি পিশাচ। তার মুখের ফাঁক দিয়ে বড় বড় জিহ্বা বাইরে বেরিয়ে আসছে। বড় করে মুখ হা করছে। শরীরে যেন অসংখ্য উপজীব্য বাসা বেঁধেছে। এমন বীভৎস দৃশ্য দেখে ফরিদা আঁতকে ওঠে। তখনই সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। চোখের পলকে নখরযুক্ত দুটো হাত ফরিদার গলা টিপে ধরে। ফরিদার মুখ দিয়ে গোঙানির শব্দ বের হতে থাকে। আর ততই ওই বিভীষিকা শব্দ করে হেসে ওঠে। তার হাতের পাশবিক চাপে ফরিদার শরীর ক্রমশ নিথর হয়ে যায়। আর তখনই রহমান তার বড় বড় দাঁতগুলো বের করে ফরিদার ঘাড়ে বসিয়ে দেয়। ফরিদা কোনো চিৎকার করতে পারে না। ততক্ষণে তার ঘাড় ভেঙে জান পাখি বাইরে বেরিয়ে গিয়েছে। রহমান রূপী সেই পিশাচ তখন মেতে ওঠে এক অদম্য খেলায়। সে গোগ্রাসে ফরিদার শরীরকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। রক্ত মাংস ছিঁড়ে সারা ঘরে ছড়িয়ে দিচ্ছে, আর চিৎকার করছে, হুঙ্কার করছে। পরের দিন সকালে ঘুম ভাঙে হারাধনের। সে নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে আছে। তার রাতের কথা কোনোভাবেই মনে পড়ে না। তবে তার এতটুকু মনে পড়ে, মোড়ল মশাই তাকে যেন একবার ডাকতে এসেছিল, কিন্তু সে কি জবাব দিয়েছিল ঠিক খেয়াল করতে পারে না। আর ঠিক তখনই গ্রামের মধ্যে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে। সে সামনে এগিয়ে যায়। মানুষের চিৎকার চেঁচামেচির মধ্যে হঠাৎ করে একটা কথা শুনতে পারে। কেউ যেন বলছে, মোড়ল মশাই ও ফরিদার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, আর ওই ফরিদাই রহমানকে হত্যা করে। কিন্তু রহমান মরেও ফিরে এসেছে। তাদের দুজনকে হত্যা করে তার মৃত্যুর উচিত শাস্তি দিয়েছে। কথাটা শুনতেই হারাধনের চোখ কপালে উঠে যায়। তখনই তার রাতের সমস্ত কথা মনে পড়ে। রাতের বিভীষিকাময় ঘটনা মনে পড়তেই ভয়ে তার কলিজা শুকিয়ে যায়। সে আর সেখানে দাঁড়াতে পারে না। তখনই তার বাড়ির ভেতরে চলে আসে, বারান্দায় গিয়ে বসে।
তবে তার বারান্দায় ছোট্ট একটা আয়না বাঁধানো আছে। তাতে চোখ পড়তেই হারাধনের সারা শরীর কেঁপে ওঠে। আয়নায় ফুটে ওঠা ওই মুখটা কার? ওটা তো হারাধনের নিজের মুখ নয়। তার মুখের স্থানে রহমানের মুখবয়ব ফুটে আছে। কিন্তু কেন? তার মানে কি রহমান তার ভেতরে? আর সেই কি এইসব ক্রিয়া করেছে? আজকের গল্প এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন গল্প নিয়ে হাজির হই। তাই সবসময় সাথে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি।